করেনি তাদের সমস্যা হবে, কিছু করার নেই, এতক্ষণ রেকর্ডটা চালু করিনি। তো সেটাই বলছি যে তাহলে আপনাদের আমার সাথে সাথে কিন্তু শেষ করে নেবেন, যেটা পড়ছেন সেটা তো অবশ্যই পড়বেন, এখানে যেগুলো দিচ্ছি তার সাথে ওই রিলেটেড টেক্সট যদি কারো পড়ার থাকে, টাইম যদি বেশি থাকে, অ্যাভেলেবেল যদি টাইম থাকে, মনে হয় পড়তে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব মানে একের অধিক, ধরুন আপনার কাছে ইন্ডিয়ান ফিলোসফি 10টা বই আছে, 3টে বই আছে, 5টা বই আছে, 5টা বই পড়তে যাবেন, এটা বোকামো। কোনো একটা বই 5বার রিভিশন করুন, ভালো করে পড়ুন। হ্যাঁ, নোটগুলো পড়ছেন সেই নোটগুলো বারবার করে পড়ুন। তবে হ্যাঁ, যদি ধরুন এমসিকিউ প্র্যাকটিস করছেন, এমসিকিউ প্র্যাকটিস করতে করতে আপনার কোনো একটা টপিক এলো যেটা আমার নোটে পেলেন না, আমি তো এতটাই নয় যে একদম নিখুঁত 100% ভুল হতে পারে না বা কোনো একটা টপিক স্কিপ হবে না, হতেই পারে, হলে সেটা আমাকে জানাবেন, বা আপনাদের হাতের কাছে যে বইটা রয়েছে সেই টপিকটা খুঁজে সেইটুকু পড়ে নিন, সেইটুকু ছোট্ট করে আপনার নোটবুকে নিয়ে নিন, বাকি কিন্তু বইটা আর পড়তে যাবেন না পুরোটা। এইভাবে পড়ুন। আসলে হচ্ছে দেখুন, পড়াশোনাটা সবাই পড়ছে, মানে কে রাইট ওয়েতে পড়ছে সে হচ্ছে সাকসেস হবে, এখানে সবাই তো আমরা সাকসেস হবো না। অতএব টাইম বাঁচিয়ে একদম দরকারি জিনিসগুলো পড়তে হবে, বিনা দরকারি গুলো ছাড়তে হবে, এইভাবে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি ফটাফট করে যতটা পারি লজিকের, মানে 20টা মতো এমসিকিউ আর এদিকে 9-10 রুলটা একটু দেখিয়ে দিই, দিয়ে পরের দিনে তাহলে আবার লাইভ দিয়ে শুরু হবে। আমি এখন ক্লাস করছি, পরে ব্যাক করে নেব কল। এখান থেকে বলুন, আগের দিনে এতটা পর্যন্ত হয়ে গেছিল, কোন সম্পর্ক, এটা কিন্তু লজিকের এমসিকিউ করাচ্ছে। হ্যাঁ, কোন সম্পর্ক সর্বদা একটি প্রস্তাব, এর প্রস্তাব বলতে এটা কিন্তু বচন হবে, প্রপোজিশন। একটি প্রপোজিশন সত্য হলে অপরটি মিথ্যা করে তুলে, মানে মিথ্যা হবে, একটা সত্য হলে অপরটা মিথ্যা হবে, কোনটা? অপশন বি, কন্ট্রাডিক্টরি। অপশন বি, কন্ট্রাডিক্টরি। ऑप्शन बी, अच्छा इधर कॉन्ट्रारी, ये कॉन्ट्रारी नहीं होगा 100%। অর্থাৎ দুটি সামান্য বচনের মধ্যে বিপরীত বিরোধিতা হয়, একটি সত্য হলে অপরটি মিথ্যা, আর একটি মিথ্যা হলে অপরটি সংশয়াত্মক হয়। বিপরীত নয়, বিরুদ্ধতে হয়, ভালো করে ইয়াদ করুন। না না, বিরুদ্ধ হবে না, বিপরীত বিরোধিতা হবে। বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন যদি সত্য হয় তো অপরটি হবে মিথ্যা, আর একটি বচন যদি মিথ্যা হয় তো অপরটি হবে অনিশ্চিত বা সংশয়াত্মক। আর এই বিপরীত কন্ট্রাডিকশন, বিরুদ্ধতে তাহলে কি হয় সেটা বলুন। এটা বিরুদ্ধ বিরোধিতাই হবে, কখনোই বিপরীত বিরোধিতা হবে না। হ্যাঁ, এটা বিরুদ্ধ হবে, বিপরীতে সত্য হলে মিথ্যা হয়, ঠিক আছে, কিন্তু মিথ্যা হলে অনিশ্চিত হয়, আর বিরুদ্ধতে সত্য হলে মিথ্যা হয় আর মিথ্যা হলে সত্যই হয়, বিরুদ্ধ ওখানে মানে অনিশ্চিতের অপশন নেই। এটা হবে কন্ট্রাডিকশন, আনসার হবে কন্ট্রাডিকশন। এটা দিলবার মাথা কিন্তু হ্যাং করে গেছে আপনার, আনসার হবে সি। বা তাহলে আপনি ভুল জিনিসটা মাথায় রেখে নিয়েছেন, একবার দুবার পড়ে নেবেন থিওরিটা। আমি ম্যাডাম এক মিনিট, এই কোশ্চেনটা দ্বারা কি বোঝাতে চাইছেন? কোশ্চেনটা বোঝাতে চাইছে কোন সম্পর্ক, মানে যখন উদ্দেশ্য এবং বিধি, এই দেখুন এই এত লেটে জয়েন করলে মাথা গরম হয়ে যায়। এটা বলতে চাইছে যে একটা প্রস্তাব, মানে এখানে দর্শন শিক্ষক বইটাই যারা যারা কিনেছেন বলে দিচ্ছি, প্রস্তাব যেখানে যেখানে আছে প্রপোজিশন লিখে নেবেন, বচন। তাহলে বলছে একটা বচন যদি সত্য হয় তাহলে অপরটা কি হবে, অপরটা মিথ্যা, সরি, কোন সম্পর্ক সর্বদা একটা বচন, মানে বচনের একটা দিক সত্য হলে অপরটা মিথ্যা হবে। এই তো এটা ই আই ও না, এটা তো ইয়েটা আমাদের ওই বিরোধিতার যে ছকটা। তাহলে এখানে বলছে কোন বচন, মানে এখানে প্রস্তাব বলছে বচন, একটা যদি সত্য হয়ে যায়, যদি আই বচন সত্য হয় তাহলে কিন্তু বিরুদ্ধ কি হবে, ইটা অবশ্যই মিথ্যা হবে, আবার এ যদি সত্য হয় তাহলে ওটা কিন্তু মিথ্যা হবে। এরকম বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে আমরা পড়েছি তো, ইয়ে শোন। হ্যাঁ, কিন্তু আমি তো
আমি কিন্তু বিপরীত বিরোধিতার ক্ষেত্রে তো প্রমাণ করতে পারবো কি এ বচন সত্য হলে পরে ই বচন হবে মিথ্যা। দেখেন, আর ই বচন যদি সত্য হয় তো এ বচন হবে মিথ্যা। এখানে আমি একটা কথা বলি, এখানে হচ্ছে এর বাংলাটা কি জানো ছিল? এ আর ই বচনের বাংলাটা কন্ট্রারির বাংলা কি? কন্ট্রারির বাংলাটা বিপরীত বিরোধিতা। আচ্ছা, এখানে হচ্ছে এ বচন এবং ই বচন এরা হচ্ছে একই সঙ্গে মিথ্যা হতে পারে কিন্তু সত্য হতে পারে না, আর নিচের গুলো একই সঙ্গে সত্য হতে পারে কিন্তু মিথ্যা হতে পারে না। আর এই কোনাকোনি হওয়া মানে একটা সত্য হলে অপরটা গ্যারেন্টি মিথ্যা হবে, বা একটা মিথ্যা হলে অপরটা গ্যারেন্টি সত্য হবে বিরুদ্ধের ক্ষেত্রে। তো এটা এতটুকু ইয়াদ রাখবেন, অত ডিপে যাওয়ার দরকার নেই। এই কোশ্চেনটা আনসার কিন্তু কন্ট্রাডিকশন হবে। ঠিক আছে, একটু আরো একটু ভালো করে পড়ে নেবেন থিওরিটা। নিচের কোন বচন জোড়ায় সাব কন্ট্রারি সম্পর্ক পাওয়া যায়? ই আর আই বচনের মধ্যে। এ ই আই ও, এটা হচ্ছে কন্ট্রারি, এটা সাব কন্ট্রারি, এটা হচ্ছে সাব অল্টারনেটিভ। তাহলে আই আর ও বচনের মধ্যে, আই ও বচনে বি আনসার হবে। আর কোনো ডাউট? না ঠিক আছে ম্যাডাম, সাব কন্ট্রারি মানে প্রথম বিপরীত। নেক্সট কোশ্চেন আনসার দিন। এটা কি? নো আর মানে ই বচন, ই বচন আর আই বচন, ই বচন আর আই ই বিরুদ্ধ আর সম্পর্ক। আই বিরুদ্ধ। তাহলে উত্তর কি হলো? এ। নেক্সট, এ বচন ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ সার্বিক সদার্থক বচন। অপশন ডি। দিলবার কোশ্চেনটা পড়ুন তো, 5 নম্বরের কোশ্চেন। নিচের কোন সম্পর্ক আংশিক বৈপরীত্য পার্সিয়াল প্রপোজিশন। পার্সিয়াল প্রপোজিশন নির্দেশ করে? সাব আমি কন্ট্রারি। বলবো নাকি? হ্যাঁ, উত্তর বলুন সবাই। না, আমি আমি যদি প্রশ্নটা পড়ি তো আমি কি উত্তরটা বলবো না ওনাদের কাছে যাবো? কোশ্চেনটা আপনিও বলুন, বাকিরাও বলুন। আমার পড়াটা একটু ঠিক হয়ে যাক, আমি পড়বো তারপর। বাকিরা আনসার এ এবং ই একসঙ্গে সত্য হতে পারে না। কি উত্তর কি হবে? তাহলে এখানে ওটাতে আমরা পেলাম তো একসাথে মিথ্যা হতে পারে, তাহলে অপশন ই। হ্যাঁ, তো বলেছিলাম না যে উপরে উপরে যদি ভালোবাসে তাহলে দুজনেই মিথ্যা বেরিয়ে যেতে পারে, কিন্তু নিচে মানে ডিপে ভেতর থেকে অন্তর থেকে ভালোবাসলে তারা মিথ্যা হয় না। তাহলে এ আর ই হলো উপরে উপরে আছে এরা, তাহলে এরা হচ্ছে একই সাথে মিথ্যা হতে পারে, এ এবং ই। কিন্তু আই আর ও একই সঙ্গে মিথ্যা হতে পারে না। কারণ হচ্ছে কি, দেখুন এই এ বচনে মানে সকল মানুষ হলো সৎ, হয় সৎ বলবো, আর এখানে বলবো কোনো মানুষ নয় সৎ, পুরো উল্টো হয়ে যাচ্ছে না? তার জন্য এখানে হচ্ছে আই মানে কোনো কোনো। আমরা কিন্তু বললাম যে ফিলোসফি যারা যারা পড়াশোনা করে সবাই বোকা, মানে প্রচুর গালিগালাজ শুনে তো বড় হয়েছে। যাই হোক, ফিলোসফি যারা পড়াশোনা করে কোনো দাম নেই, ফিলোসফি যারা পড়াশোনা করে এরকম করে প্রচুর বললো, দিয়ে বলে দিল কোনো কোনো ফিলোসফিতে পড়ে আছে যারা ভালো, কোনো কোনো ফিলোসফিতে পড়ে আছে যারা চাকরি পাবে। তাহলে এই যে কোনো কোনো ঢুকিয়ে দিল, মানে তারা হচ্ছে একই সাথে মিথ্যা তাহলে পুরোপুরি হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? এটা এ এবং ই বচন, মানে এটা বচন হবে, প্রস্তাবটা সব বচন একসঙ্গে কি হতে পারে না, দুজনে একসঙ্গে কি হতে পারে না, সত্য হতে পারে না কোনোদিন। উত্তর বি। সাম মেন আর নট অনেস্ট কোন ধরনের প্রস্তাব? বচন। অপশন নেগেটিভ। সাম মেন আর নট অনেস্ট কি হলো? আচ্ছা, আমি না এগুলো এডিট করে সব ঠিক করেছিলাম, তাহলে পুরোনো ফাইলটা খুলে ফেলেছি ভুল করে। ঠিক আছে, বলে দিচ্ছি, দেখেন এগুলো আমি এডিট করে দিয়েছি সব। আপনাদেরকে যেটা দেবো না আমি ফাইল, বইটাতে তো চলে গেছে, কিন্তু আপনাদেরকে আমি স্পেশালি এগুলো সব আবার পিডিএফ গুলো দিয়ে দেবো, সেখানে পড়তে সুবিধা হবে। পরীক্ষার আগে একদম স্পিডে পড়ে নেবেন। সাম মেন আর নট অনেস্ট কোন ধরনের বচন? সাম নট মানে এটা হচ্ছে
পার্টিকুলার পার্টিকুলার নেগেটিভ। নেগেটিভ কোথায় আছে অপশন? পার্টিকুলার Negative. বি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। এ Option এ বচন মিথ্যা হলে আই বচন সম্পর্কে আমরা কি বলতে পারি? অনিশ্চিত। সত্য। অনিশ্চিত। না না সত্য। অনিশ্চিত হবে এদিকে না। এভাবে ট্রুথ টেবিল এরকম কোশ্চেন থাকলে, দেখুন এরকম কোশ্চেন থাকলে না এভাবে সেই ছকটা পটাস করে বানিয়ে ফেলবেন। মানে আগে থেকেই যে বানিয়ে ফেলবেন দরকার পড়লে, পরীক্ষার হলে ঢুকেই যদি কিছু পারেন, কোথাও লেখার মতো জায়গা পারেন বা হোয়াইট পেজ যদি নিয়ে ঢুকতে দেয়, বা তার সামনেই হোয়াইট পেজটা বলবেন আমার দরকার আমি রাখবো, নাক মুছবো মুখ মুছবো করে রাখতে পারেন, দিয়ে এইভাবে কিন্তু আপনি লিখে নিতে পারেন ফটাফট করে প্রথমে, কারণ এগুলো পরীক্ষার সময় টাইম বাঁচাবে। এ ই আই ও, আচ্ছা এই দিক থেকে টি গুলো হয় না? হ্যাঁ, আগের দিনে ভুল মানে করেছিলাম। আমরা যে তাই আচ্ছা এখানে ভুল হয়ে গেল। ভুল হয়ে গেল না, ওই বাঁকাটা এরা মানে হয়ে একটা গেছে। ঘর বেশি হয়ে গেছে নিচে। হ্যাঁ, বাঁকাটা এরা হয়ে গেছে, ওই জন্য ভুল হয়ে গেছে। যাক, এই ছকটা আপনারাও আপনাদের কাছে লিখুন, আমি এবারে ফটাফট কোশ্চেন করবো দিয়ে কত তাড়াতাড়ি উত্তর দিচ্ছেন সেটার উপরে বুঝে যাবে। এই ছকটা থেকে কিন্তু একটা কোশ্চেন পাবেন। এ সবাই সবাই অভ্যস্ত আপনি তো? এমনি বলছি এটা আপনি মুখে মুখে কোশ্চেন ধরেন এটা। ঠিক আছে, আমি তাহলে এটা করছি, লিখছি, দিয়ে মুখে মুখে কোশ্চেন হচ্ছে। 4টা হবে তাই তো? ঘর 5টাই হবে। হ্যাঁ, ওইদিকে হ্যাঁ, বচনগুলো করবো না, উপরে এই আয়ও মানে মনে মনে হ্যাঁ। ভেবে নেবেন। টি এফ টি, এফ টি, এই বাকিগুলো ডি মানে অনিশ্চিত গুলো তো, অনিশ্চিত। ঠিক আছে, কোশ্চেন করি তাহলে। এটাতে এ ই আই ও, এটা এ বচন মিথ্যা হলে ও বচন কি হবে? সত্য হবে। সত্য হবে। ও বচন মিথ্যা হলে আই বচন কি হবে? সত্য এই বচন সত্য হবে। সত্য হবে। সত্য। ই বচন সত্য হলে আই বচন কি হবে? মিথ্যা হবে। মিথ্যা। মিথ্যা হবে। মিথ্যা। এ বচন যদি সত্য হয় ও বচন কি হবে? মিথ্যা। মিথ্যা। এই বচন মিথ্যা হবে। মিথ্যা। ফল। আই বচন যদি সত্য হয় এ বচন কি হবে? এই বচন অনিশ্চিত। ডাউটফুল। অনিশ্চিত। অনিশ্চিত। এইটা একদম এক্সপার্ট আছেন অনিশ্চিত। এই ছকটা মানে মনে আছে, মানে একদম, কারণ এটা কোনো সময় হয়তো ভুলে যেতেও পারা যায়, কিন্তু আর একটা ছক দেখিয়ে দিই, সেটা মনে রেখে দিন। লজিকের গোটা কত 10-20টা সূত্র আছে, সেগুলো মনে রাখলেই হয়। এটা উদ্দেশ্য, এই দিকটা উদ্দেশ্য, এই সাইডটা বিধেয়। হ্যাঁ, পুরোটা লিখলাম না, ইমাজিন করে নিন সব। দার্শনিককে ইমাজিন পাওয়ার ভালো রাখতে হবে। এটা হচ্ছে ব্যাপ্য মানে ডিস্ট্রিবিউটেড, ইংরেজিতে যদি বলা হয় ব্যাপ্য অব্যাপ্য। যদি কারো কাছে ইয়াদ না আছে, খাতা আছে তো লিখে নিন। দেখুন প্রথমে ব্যাপ্য অব্যাপ্য, এটা তো ন্যাচারালি, পরেরটা প্রথমেরটা দুবার হয়ে যাবে, মানে ই বচনটা প্রথমটাকে দুবার করে দেব। ব্যাপ্য ব্যাপ্য। হুম, অব্যাপ্য। ব্যাপ্য। হ্যাঁ, এবারে এইটাকে আবার দুবার করে দিন, অব্যাপ্য অব্যাপ্য। তারপরে এটা ও বচনের ক্ষেত্রে কি হবে? দুটোই এটা উল্টে যাবে, এ বচনটা উল্টে যাবে, অব্যাপ্য ব্যাপ্য হবে। দেখুন ন্যাচারালি আমরা লিখবো ব্যাপ্য অব্যাপ্য, প্রথমটা যখন হয়ে যাবে বাকিগুলো এমনি হয়ে যাবে। তাহলে এ বচনে প্রথমটাকে ই বচনে দুবার করে দেবো, পরেরটাকে দুবার করে দেবো, তারপরে এ বচনে যেটা লিখেছে সেটাকে উল্টে দেবো,
দিয়ে অব্যাপ্য অব্যাপ্য হবে। অব্যপ্য। তাহলে এটা হচ্ছে, তাহলে মানে এ বচনের উদ্দেশ্য পদ অল টাইম কি হবে? ব্যাপ্য। ব্যাপ্য। হ্যাঁ, বিধেয় পদ কি হবে? অব্যাপ্য। অব্যাপ্য। হ্যাঁ, ই বচনের দুটো পদই সবসময় কি হবে? ব্যাপ্য। উভয় পদে ব্যাপ্য। আই বচনের উভয় পদে অব্যাপ্য। আর ও বচনের অব্যাপ্য ব্যাপ্য। এটাকে মনে রাখতে অব্যাপ্য হবে। ব্যাপ্য। তো যখন আমরা সত্যতা মিথ্যাত্ব নির্ণয় করবো লাগবে এটা। দিলবার এই কোশ্চেন গুলো পড়ুন। এবার শুরু হলো কয় নাম্বার? 9 নাম্বার নাকি? ই এবং ও বচনের মধ্যে অধীনতা সম্পর্ক থাকলে কোনটি উপরের প্রস্তাব বচন? উপরের কথা বলেছি, অধীনতা। প্রশ্ন কেমন আছে? এবং ও নাকি? এটা ছাড়ুন, এটা পড়ুন। এই কোশ্চেনটা কিন্তু সাজানো হয়নি। মানে কি? নিচের কোন জোড়াটি একে অপরের বিপরীত রূপ? এখানে উত্তর নেই তাও। হয় তাহলে এ বচনের সাথে ই বচনের বিপরীত রূপ হয়। এটা অপশন সি উত্তর তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা, নিচের কোন বাক্যটি একটি বচন বা প্রপোজিশন? মানুষ মরণশীল। বি। সাম বার্ডস ক্যান নট ফ্লাই, এই ধরনের, এটি কোন ধরনের বচন? ওয়াল আর আনম্যারিড, এটি কোন ধরনের বচন? সংস্কৃতি। বিশ্লেষণ। সত্য পাদ তালিকা। এটা কেন বলতে এটাকে পারলেন না? বলা- এটা বলতে কেন পারলেন না? এটা মানে যখন উদ্দেশ্য আর বুঝতে পারছি। ভিডিও দুটো যখন সেম থাকবে, ব্যাচেলার আর আনম্যারিড কি আলাদা জিনিস? 2 + 2 = 4, এটাও 4 এটাও 4, তাহলে এটা কি হয়? অ্যানালিটিক্যাল হয়, বিশ্লেষক। ঠিক, এটাও ব্যাচেলার আর আনম্যারিড, তাহলে দুটোই তো দুদিকে সমান হচ্ছে, তাহলে এটা হবে বিশ্লেষণাত্মক। আর এখানে যখন নতুন নলেজ হবে যেই বাক্যেতে, সেটা হবে সংশ্লেষণাত্মক। নেক্সট, এটা হবে যৌগিক পদ। ট্রুথ টেবিল প্রধানত কোন ধরনের বচন বিশ্লেষণে ব্যবহৃত হয়? এটা হচ্ছে যৌগিক পদ হবে। এই যে কোনটি সর্বোচ্চ সত্য, টটোলজির একটা উদাহরণ। এটা হচ্ছে পি ভেল নেগেশন পি। পি ভেল নেগেশন পি, এটা সবসময় টটোলজি হবে। নেক্সট, আচ্ছা, এই যে চিহ্নগুলো না, এই চিহ্নগুলো কি? এই চিহ্নগুলো অনেক, আমি বইটার ক্ষেত্রে না নতুন নতুন ম্যাথামেটিক্যালি চিহ্নগুলো ইউজ করে ফেলেছি। এখানে আমি বলে দিচ্ছি। যেমন এখানে এটা হচ্ছে, আমরা কি বলি, এখানে আমি একে দেখাতে পারবো না। এই যে চিহ্নটা, এটা কিন্তু ডটে মানে কনজাংশনের চিহ্ন। তারপরে হচ্ছে নেগেশনের চিহ্ন এটা, তারপরে ইমপ্লিকেশনের চিহ্ন এটা। আবার আমি কিন্তু বইটাতে, যশোর শিক্ষক বইটা, এই যে চিহ্নটা ব্যবহার করে দিয়েছি ইমপ্লিকেশনের ক্ষেত্রে। তো এই চিহ্নগুলো শিখে নিন যে কোনটা কোন ক্ষেত্রে, তাহলে যখন প্র্যাকটিস করবেন তাহলে সমস্যাটা হবে না। আমি আপনাদেরকে যে পিডিএফ গুলো এখন দেবো না, ওখানে আমি বইয়ে যেটা ব্যবহার করেছি চিহ্নটা, সেই চিহ্নটা আসলে কোনটা, ঠিক আছে, সেইটা, এবং আমরা ফিলোসফিতে যেগুলো বইয়ে পড়েছি সেই চিহ্নটা,
আমি সাইডে এমনি পার দিয়ে লিখে দিয়েছি, দুটোকেই করে দিয়েছি। যেমন ইমপ্লিকেশনের চিহ্ন এটা, কিন্তু এখানে বইতে দেখানো হয়ে গেছে এটা, তো আমি দুটোকেই দেখিয়ে দিয়েছি, বুঝে যাবেন যেটা ইমপ্লিকেশন বোঝাতে চেয়েছে। নেক্সট এটা উত্তর দিন। ইট ইজ রেনিং অ্যান্ড ইট ইজ নট রেনিং, এটি কিসের উদাহরণ? কন্ট্রাডিকশন। অপশন বি। সত্য মূল্য বিশ্লেষণে কন্টিনজেন্ট মানে কি? ডিটা লিখছিলাম না, ওই যে ডিটা লিখলাম ছকটার ক্ষেত্রে লাস্টে দুটো লাইনে, ডি মানে কি? ওটা মানে কন্টিনজেন্ট বলি ইংলিশে না, মানে অনিশ্চিত, মানে হচ্ছে কখনো সত্য কখনো মিথ্যা। ডাউটফুল কন্টিনজেন্ট, তার মানে কি হলো? কখনো সত্য কখনো মিথ্যা, কোনো একটা হবে না। নিরর্থক কিন্তু বলতে পারবো না, সো আনসার হবে সি। নিচের কোন বাক্যটি সত্য মূল্য বিশ্লেষণে উপযোগী নয়? মানে সত্য মূল্য নির্ণয় করা যায় না কোন ধরনের বাক্য? কেউ কেউ ধূমপান করে হবে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে এটাও হবে, জল এতটুকু ফোটে এটা হবে, দয়া করে বইটা দাও, এটা এই ধরনের মানে হ্যাঁ এথিক্যাল বাক্যগুলো যদি চলে আসে সেগুলো সত্য মূল্য নির্ণয় করা কঠিন। সাম ক্যাটস আর নট ব্ল্যাক, এটি কোন ধরনের বচন? সামের সাথে নট মানে হচ্ছে পার্টিকুলার নেগেটিভ, তাই তো? সাম ক্যাট আর নট নাকি? তাহলে আনসার হলো এ। সত্য মূল্য নির্ধারণে সংশ্লেষণাত্মক বচনের জন্য কি প্রয়োজন? অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ। সংশ্লেষণাত্মক বলেছে, একদম অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ লাগবে। এবারে আমরা যেটা পড়বো, যুক্তিবিদ্যায় প্রধান বচন আকার এবং তাদের বিশ্লেষণ। আমরা যে বচন আকারগুলো ব্যবহার করি এবং সেগুলোর বিশ্লেষণ এবং সেগুলোর সূত্র, সেগুলো দেখবো। এই জায়গাটা এখন যেটা বলছি না, এই জায়গা থেকে কিন্তু একটা কোশ্চেন পাবেন, প্রচুর ইম্পর্টেন্ট। এই যে এখানে বলে দিয়েছি দেখুন, এটা হচ্ছে সংযোগী, কনজাংটিভ বা কনজাংশন আমরা যেটা বলি, কনজাংটিভ কাডিকশন। এটা হচ্ছে আমরা ডট বলি, কনজাংশন মানে কি ডট বলি, তাই তো? সংযোগ বোঝাতে আমরা ব্যবহার করি বাংলা বিন্দু। হ্যাঁ, এবং বলি, তাহলে এটাকে হচ্ছে ডট। আমরা বাংলায় না, আমরা ফিলোসফিতে আমরা যেটা পড়েছি ডট বলি, কিন্তু আমি এখানেতে এইটাও ব্যবহার করেছি বইটাতে। ডট আর এইটা দুটো চিহ্ন কিন্তু সমান কনজাংশন বোঝাতে বোঝানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি ফিলোসফিতে আমার ডটটা দেওয়া উচিত ছিল না। তো এটা পরে এডিট ভার্সনে অবশ্য সব ঠিক করে দেবো। তাহলে এর সংযোগী বচন আকার কি হলো? এটা তার মানে কি, যদি বলি পি ডট কিউ, মানে হলো পি এবং কিউ উভয়ই সত্য হলে পূর্ণ বাক্য সত্য হবে। আমরা এখানে এইগুলোর ক্ষেত্রে না আগে শর্টে বলে নিই সূত্রগুলো কিভাবে মনে রাখবো। চারটা লাইনে মনে রাখলে পুরোটা অটোমেটিক হয়ে যাবে। আমরা জানি সবাই, তবু একবার শুধু ইয়াদ করে নেব। আর যাই হোক, আমি আজকে গুগল বোর্ডটা খুলিনি, এখানেই দেখিয়ে দিচ্ছি। পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে এটা লেখার দরকার নাই, মনে মনে সবাই ভেবেই নিন যে পি ইমপ্লাইজ কিউ লিখছি আমি। টি ইমপ্লাইজ, এটা হচ্ছে এফ, এখানে হবে এফ, এটাতে এফ, বাকি সব ক্ষেত্রে টি। সব ক্ষেত্রে বলছে হ্যাঁ, এটা ক্ষেত্রে সত্য হবে। তারপরে হচ্ছে এফ ইমপ্লাইজ টি যদি হয় তাহলেও হবে সত্য। এফ ইমপ্লাইজ এফ যদি হয় তখন কি হবে? তাহলেও হবে সত্য। তাহলে আমাদের শুধু এই লাইনটা মনে রাখলেই হলো। টি ইমপ্লাইজ এফ হলে এফ হলো। এবারে আমরা করব যেটা ভেল দিয়ে করি। এটা টি না, এটা টি না করে না, প্রথমে করে নি যেটা সত্যটা মনে রাখতে হবে, যেটা শুধু সেটা করে দিই। এফ ভেল এফ, এফ ভেল এফ, এটা কি হবে? এফ হবে। বাকি সকল ক্ষেত্রে মানে হচ্ছে টি ভেল টি কি হবে? সত্য হবে। এফ ভেল টি সত্য হবে, টি ভেল এফ সত্য হবে। তাহলে এইটুকু মনে রাখলেই শুধু হলো। দেন এরপরে যেটা আসছে ডটের ক্ষেত্রে কি হবে? টি ডট টি, বাকি সব ক্ষেত্রে কি হবে? বাকি যেমন হচ্ছে সব ক্ষেত্রে মিথ্যা, একদম। তাহলে শুধু এইটুকু মনে রাখলেই হলো। এরপরে আর একটা কি পাবো আমরা? ট্রিপল বার।
ট্রিপল বারে আবার কি এফ এ এফ এ এফ টি এ টি এ টি, বাকি সব ক্ষেত্রে এফ এফ এ টি টি এ টি এ টি আরে ভুল বলে দিলাম, হ্যাঁ টি হবে, মানে দুটোতে টি হবে। দুটোতে টি হবে, বাকি হ্যাঁ এর ট্রিপল বার টি, এটাও টি হবে, আর দুটো এফ হলেও টি হবে। যাই হোক, আমি ভুলবশত ভুল বলে ফেলেছি, এফ হলেও টি হবে। বাকি ক্ষেত্রে যেমন টি ভেল বলছি, টি ট্রিপল বার এফ, এফ ট্রিপল বার টি এর ক্ষেত্রে এফ হবে। তাহলে আমাদের এইটুকু মনে রাখলে বাকিটা হয়ে গেল। আর একটা জিনিস তো ন্যাচারাল, পি সমান তো যদি টি হয় তাহলে নেগেশন পি সমান কি হবে, এফ হবে, উল্টোটা, ওটা ন্যাচারাল। তাহলে এই সূত্রটা যদি মনে রাখি, এখানে যে আমি 5 পাতায় যত লিখেছি ওই 4টা লাইনের ব্যাখ্যাটাই লেখা আছে। তবুও একবার ফটাফট দেখে দিই, এবং চিহ্নগুলো কিন্তু আপনারা দেখে নিন। হাতের কাছে বইটা যদি রয়েছে, আপনারা বেশিরভাগ হয়তো বইটা কিনেছেন অনেকে, হাতের কাছে যে বইটা রয়েছে তো এখানেতে করে ফেলুন, লিখে ফেলুন বইয়েতে, চিহ্নটা সাইডে দিয়ে দিন। দেখুন সংযোগিক চিহ্ন কিন্তু এটা এবং এটা দুটোই। তাহলে পি ডট কিউ বা পি এই চিহ্নটা দিলে কনজাংটিভের চিহ্ন হয়ে গেল। তাহলে পি এবং কিউ উভয়ই সত্য হলে পূর্ণ বাক্যটা সবসময় সত্য হবে। এটা হচ্ছে সংযোগের ক্ষেত্রে, যে উদাহরণ এখানে দেখিয়ে দিয়েছি, টি 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 টি, বাকি সকল ক্ষেত্রে এ। পি বলছে আমি বই পড়ি, কিউ হলো আমি গান শুনি, বাক্য তাহলে কি হবে, আমি বই পড়ি এবং গান শুনি পি ডট কিউ। বৈকল্পিক বচন আকার কি হবে, ডিসজাংটিভ, যেটা এটা হচ্ছে ভেল এই চিহ্নটা। এখানে যে পি বা কিউ যে কোনো একটি সত্য হলেই বাক্যটি সত্য। এখানে কি হয়, এফ এ এফ হয়, কিন্তু আমরা সত্যতা মিথ্যাটা যখন নির্ণয় করব না, কিসে সত্য হয় সেটা বার করার চেষ্টা করব। সো এখানে দেখুন, আমি যখন বলেছিলাম যে ইমপ্লাইজ এর ক্ষেত্রে কোথা গেল, আচ্ছা এখানে টি এর ক্ষেত্রে তো টি 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 সত্য, ইমপ্লাইজ এর ক্ষেত্রে যখন আমি বলেছিলাম ইমপ্লাইজ কই, ইমপ্লাইজ এর ক্ষেত্রে এফ এর কথা বলেছিলাম, কিন্তু এখানে সত্যতার কথা বলবে, তাই উল্টো দিকে ব্যাখ্যাটা করবে। জিনিসটা কিন্তু একই। এখানে দেখুন বৈকল্পিক বচনটা যদি বলি, আমরা বলেছিলাম যে ভেল যদি হয়, দুটোই এফ যদি হয় তাহলে এটা এফ হবে, কিন্তু এটা সত্যতার কথা বলেছে। সত্যতা কখন হবে, তাহলে দুটো এফ হলে এফ হবে, কিন্তু তার মধ্যে যদি একটা টি হয়ে যায় তাহলে তো ন্যাচারালি সত্য হয়ে যাবে। সেটাই বলছে যে একটা যদি সত্য হয়ে যায় বিকল্প, এগুলো বিকল্প বলা হয়, কিন্তু বৈকল্পিক বিচনে এগুলো বিকল্প। তাহলে একটা বিকল্প, একটা ডিসজাংশন যদি সত্য হয় তাহলে অপরটা কিন্তু সত্য হবার সম্ভাবনা থাকছে। আর একটা মিথ্যা হলে ডিসজাংটিভ বচন যেটা হয়, অপরটা মিথ্যা হবে, তখন সেটা মিথ্যা হবে। আমি সিনেমা দেখবো, পি কিউ হলো আমি ঘুমাবো, বাক্যটা কি হচ্ছে, আমি সিনেমা দেখবো অথবা ঘুমাবো। তাহলে বাংলাটা মনে রাখতে হবে, ভেল মানে অথবা, আর ডট মানে কি হলো এবং, কনজাংশন মানে এবং, আর ডিসজাংশন মানে হলো অথবা। এরপরে প্রাকল্পিক বচন আকার ইমপ্লিকেশন বা কন্ডিশনাল কানেক্টিভ বলা হয়, আর ট্রিপল বারটাকে বাই কন্ডিশনাল বলা হয়ে থাকে। তাহলে কন্ডিশনাল বা ইমপ্লিকেশন, বা এটাকে মেটেরিয়াল ইমপ্লিকেশনও অনেক সময় বলে থাকি। তাহলে এই প্রতীকটা কি হলো, এইটাতে হর্ষু বা ইমপ্লিকেশন আমরা বলি, এবং এটাকেও ইমপ্লিকেশন অর্থে ব্যবহার করা হয়, এই চিহ্নটাও। তাহলে পি ইমপ্লাইজ কিউ, এখন নেটের কোশ্চেন এমন কঠিন আসছে না, কোনো সময় এই চিহ্ন ব্যবহার করে দিতে পারে, তখন কিন্তু আপনাদের সমস্যা হবে না, যেহেতু দেখে নিলেন একবার। তাহলে পি ইমপ্লাইজ কিউ, পি হর্ষু কিউ, পি সত্য হয় তবে কিউ সত্য হওয়া উচিত। এটা হচ্ছে প্রকল্প, বলছে একটাকে, মানে আলাদা আলাদা, এই যে পিটাকে কিউটাকে, ইমপ্লিকেশন। হচ্ছে পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে যে সূত্রটা আগেই বলে দিয়েছি কি হবে, প্রথমটা সত্য হলে পরেরটা মিথ্যা হলে অপরটা মিথ্যা হবে, বাকি সকল ক্ষেত্রে সত্য হবে। মানে স্পেশালি যদি প্রথমটা, মানে পিটা যদি প্রথম প্রকল্পটা যদি মিথ্যা হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু আমাদের ওই বচনের আকারে সত্য মূল্যটা কি হবে বলুন তো। যদি প্রথম প্রকল্পটা সত্য হয়ে যায় তাহলে বচন আকারটা কি হওয়ার সম্ভাবনা থাকে, অটোমেটিক সত্য হয়ে যাবে, এটাই। তাহলে এটা হয়ে গেল। ওই যে উদাহরণ দিয়ে দিচ্ছে, আজ বৃষ্টি হবে আমি ছাতা নেব, যদি আজ বৃষ্টি হয় তবে আমি ছাতা নেব, তাহলে পি ইমপ্লাইজ কিউ। নেক্সট হলো দ্বি প্রাকল্পিক বচন আকার বা বায়ো কন্ডিশনাল। তাহলে ইমপ্লিকেশনটা কি ছিল, কন্ডিশনাল, আর দ্বি প্রাকল্পিক এটা, তাহলে বাই কন্ডিশনাল। তাহলে বাই কন্ডিশনাল বা বাই কন্ডিশনাল কানেকশনটা কানেকটিভ কি হবে, ইমপ্লিকেশন হচ্ছে, আমরা ইমপ্লিকেশনের ক্ষেত্রে এই দিকটা বলেছিলাম, বাই কন্ডিশনাল মানে দুই দিকই হবে,
তাহলে এ আবার এই দিকটাও দিয়ে দিল, তাহলে এই চিহ্নটা এটা এবং এটা দুটোই হলো বাই কন্ডিশনালের চিহ্ন। পি ট্রিপল বার কিউ, পি এবং কিউ উভয়ই একসাথে সত্য বা উভয়ই একসাথে মিথ্যা হলে তখন বচনাকারটা কি হবে? সত্য হবে। সত্য হবে। যেখানে সূত্র আছে একসঙ্গে সত্য হবে, আবার দুটো এফ হলেও সত্য হবে, দুটো এফ হলেও সত্য হয়ে গেল। তাহলে আমি সফল হব, আমি পরিশ্রম করব, আমি সফল হব যদি এবং কেবল যদি, তাহলে এই বাংলাটা মনে রাখতে হবে, যদি কেবল যদি ব্যবহার করা হয় সেটা মানে ট্রিপল বার, সেটা হলো বাই কন্ডিশনাল, তাহলে এটা হয়ে গেল বাই কন্ডিশনাল রুল। এবারে পুরোটাকে একদম শর্ট করে সামারি করে ছোট্ট করে লিখে দিয়েছি বইয়েতেও, কিন্তু দর্শন শিক্ষক বইয়েতেও এরকম ভাবে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তাহলে ডট হলো সংযৌগিক, যেটাকে আমরা বাংলায় এবং বলি। তার শর্ত কি, কখন সত্য হবে না উভয়ই সত্য হলে সত্য হবে। ভেলের ক্ষেত্রে কি হলো বৈকল্পিক, এটাকে অথবা বলি। যে কোনো একটি সত্য হলে অপরটা অটোমেটিক সত্য হবে, কারণ একটা মিথ্যা হলে অপরটা মিথ্যা হবে, তখন সেটা মিথ্যা হয়ে যায়। ইমপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে, যদি তবে যদি থাকে তাহলে সেটাকে আমরা ইমপ্লিকেশন বলি। তাহলে প্রথমটা যদি সত্য হয়ে যায় তাহলে পরেরটা মিথ্যা হবে বা সত্য হবে, যাই হোক না কেন সেটা কিন্তু মিথ্যা হয়ে যায়। তাই বলছে কেবলমাত্র পূর্ব সত্য হলে পরবর্তী মিথ্যা হলে মিথ্যা হয়ে যায়, বাকি সকল ক্ষেত্রে সত্য হবে। দ্বিপ্রাকল্পিকের ক্ষেত্রে যদি কেবল যদি, এটা হলো বাংলা আমরা বলি যদি কেবল যদি, উভয়ই একই সাথে সত্য একই সাথে মিথ্যা হলে সেটা সত্য হয়। ইংলিশে লিখেছি, যারা ইংলিশ পছন্দ করেন তাদের জন্য ইংলিশে ছোট করে লিখে করে দিয়ে দিয়েছি। এবারে কোশ্চেন ধরতে পারি, যদি পি ভেল কিউ সত্য হয় তবে নিচের কোনটি সঠিক হবে? অপশন ভুলও থাকতে পারে, সেটাকে ধরতে হবে আপনাদেরকে। পি ভেল কিউ সত্য হয় তবে নিচের কোনটা সঠিক হবে, মানে এইটাকে সত্য হতে হবে। পি ভেল কিউ এটা হচ্ছে সত্য, এটাকে সত্য করতে হবে। তাহলে আমাকে পি এর মান কি বসাবো, কিউ এর মান কি বসাবো? এটা হবে কি বি বি সত্য ধরলে হয়ে যাবে। হ্যাঁ, বি হবে বি। হ্যাঁ, ভেলের মানে যে কোনো একটা সত্য ধরলে হয়ে যাবে। দুটো মিথ্যা হলে তো মিথ্যা হবে না, এগুলো হবে না। তাহলে হ্যাঁ। এটা কিউ, কিউ একটা সত্য হলে পিটা মিথ্যা, হ্যাঁ একটা সত্য হলেই তো হয়ে যাবে, তাহলে এটাই সত্য হবে। তাহলে আনসার হলো বি, রাইট আনসার। নেক্সট, যদি এটা কিসের চিহ্ন, এটা কিসের এটা চিহ্ন? হচ্ছে ইমপ্লাইজ এর, ইমপ্লিকেশনে। তাহলে পি ইমপ্লাইজ কিউ, যে এইভাবে দিয়ে দিয়েছি যে ওইটার এইটা সেম জিনিস। তাহলে পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয় এবং পি সত্য হয়, মানে পুরো মানটা মিথ্যা হবে এবং পিটাকে সত্য হয়, তবে কিউ এর মূল্য কি ধরবো আমরা? মিথ্যা। মিথ্যা। পি ইমপ্লাইজ কিউ, পিটা ধরে নিলাম কি সত্য, তাহলে এটাকে মিথ্যা বানাতে হবে, তাহলে এটাকে মিথ্যা করতে হবে, তাহলে এটা মিথ্যা হবে। তাই তো, সূত্রটা মনে রাখলি হয়ে গেল উত্তর। তাহলে এটা আনসার কি হবে? মিথ্যা। মিথ্যা আনসার কি আছে? বি আনসার হলো রাইট। সেক্ষেত্রে ব্যাখ্যাটা করে দিয়েছি নিচে। এর নেক্সট কোশ্চেন, যদি পি ভেল কিউ সত্য হয় এবং পি মিথ্যা হয়, এটা থেকে একটা কোশ্চেন আসতে পারে এবং আসেও কিন্তু। পি ভেল কিউ এটা মান আমাকে করতে হবে কি? সত্য বানাতে হবে, সত্য বানাতে মান হবে। সত্য হবে। পি মিথ্যা লিখে দিব আমি, পি মিথ্যা যেহেতু বলেছে পি মিথ্যা লিখে নিলাম। তাহলে কিউ এর মান কি লিখবো? কিউ এর সত্য লিখবো, তাহলে এটা সত্য হয়ে গেল। তাহলে কিউ টি কোথাও আছে অপশন? কিউ টি তো আছে, তাহলে এ হলো রাইট আনসার। নেক্সট, যদি নেগেশন পি মিথ্যা হয়, বলুন তবে এটা নিয়ে কোনো ডাউট? এবার দেখা যাচ্ছে। ও দেখা যাচ্ছিল না। পি এর মান সত্য হবে। কতটা হলো? এটা হয়ে গেল না, এটা রাইট আনসার এ। 4 নাম্বার, যদি নেগেশন পি মিথ্যা হয়, মানে নেগেশন পি কে মিথ্যা করতে হবে। পি এর মান সত্য। নেগেশন পি টাকে আমাকে করতে হবে মিথ্যা, তাহলে পি এর মান কি ধরতে হবে? টি ধরতে হবে, টি ধরতে হবে, তখন এটা হবে। তাহলে পি এর সত্য মূল্য কি হবে? আচ্ছা এত সহজ কোশ্চেন, তাহলে পি এর সত্য মূল্য সত্য হবে। নেক্সট কোশ্চেনটা পড়ুন দেখি। ইফ ইট
রানস দেন গ্রাউন্ড, যদি পানি হয় তাহলে মাটি ভিজবে, যদি এটি সত্য হয় তাহলে, এবং বৃষ্টি হচ্ছে না তবে আমরা কি বলতে পারি। আচ্ছা প্রথমে এটা লিখে নি, বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, তাহলে এটা ইমপ্লাইজ লিখবো, পি ইমপ্লাইজ কিউ। এটা হচ্ছে যদি সত্য হয়, তাহলে এটাকে আমাকে সত্য বানাতে হবে, সত্য মিথ্যা বানানো যাবে না, সত্য বানাতে হবে, মানে এটা মিথ্যা ধরলেই হয়ে যাবে আমার কাছে। তো ওটা তাহলে সত্যি সত্যি কি বলেন? বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, অতএব মাটি ভিজেছে। given হয় then কেন ওই কি বলে বলে? না না না, মাটি এটাকে ভিজেনি সত্য কেন, মাটি করতে হবে, ভিজেছে। কিন্তু সত্য করতে মাটি হবে। ভিজবে না। যদি মাটি ভিজে তাহলে, মাটি যদি শিকড় বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এটা সত্য করতে হবে। তাহলে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয় মানে আমি যদি আচ্ছা আমি প্রথমে ধরে নিই কিছু একটা, বৃষ্টি হয় মানে আমি ধরে নিলাম টি, তাহলে বৃষ্টি হচ্ছে না মানে আমাকে কি ধরতে হবে, এফ, এফ। তাই তো, এফ আর কিউ। তাহলে কি করতে হবে, এখানে করতে হবে আমাকে বৃষ্টি হচ্ছে না, তবে আমরা কি বলতে পারি, এফ, আমরা এখানে যা খুশি এফ হয়ে গেছে মানে এটা টি করা, তো যা করে দিলেই হলো, এটা টি, এটা যদি আমি প্রথমেই টি করতাম তাহলে এফ আমি হয়ে একটা যেত। কথা বলি, বলুন সাইলেন্ট। বলুন। এখানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না সামান সামান যদি আমরা কি ধরলাম, তো এফ হলো, ওখানে মাটি ভিজছে, এটা হতেই পারে। কেন বৃষ্টিতে মাটি ভিজে না, কিন্তু আমরা টিউবওয়েলের জলে, বালতিতে বা পুকুরের জলে আমরা মাটিকে ভিজাতে পারি। হ্যাঁ, তো এখানে আচ্ছা। ইয়ে উত্তর হবে, তো এখানে টি, তখন সুতরাং আমাদের সত্য হবে। মাটি ভিজে না, এটাকে যে আমরা টি ধরেছি, তো এটাকে তাহলে আমাকে এফ ধরতে হবে, তাই তো। তাহলে এখানে যদি আমি এফ ধরে নিই মানে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা হচ্ছে নেগেশন, এটা টি ছিল, এটা নেগেশন বাদ দিয়ে এফ হয়েছে, তাহলে এফ ইমপ্লাইজ এফ সমান কি হয় টি, একদম মাটি ভিজে আনসার হবে। বোঝা গেল কি, মানে ন্যাচারালি দেখলে হবে না, এগুলো আকারগত দিক দেখতে হবে, আমাদেরকে বস্তুগত দিকটা দেখে বিচার করলে কিন্তু হবে না, আকারগত দিক ক্ষেত্রে সবসময় আকারগত দেখতে হবে। এই যে বলে দিচ্ছি, মাটি ভিজছে সমান আমি ধরে নিয়েছি পি, পি মানে হচ্ছে টি, আর কিউ এর মান ধরেছি এফ, তাহলে মাটি ভিজছে না মানে এটা এফ হয়ে গেল, টিটা এফ হয়ে গেল, আর এখানে হচ্ছে মাটি, সরি বৃষ্টি হচ্ছে না মানে এটা এফ হয়ে গেল, আর এখানে মাটি ভিজছে, এটা আমি পরে যখন গেছিলাম যে মাটি ভিজবে, তাহলে এফটা এফই রেখে দিলাম, তাহলে এফ ইমপ্লাইজ এফ সমান টি হলো, তাহলে তখন আমি মাটি ভিজে এটা নিতে পারছি। নেক্সট, যদি পি, এটা কিসের চিহ্ন বলুন তো, ট্রিপল বার। ট্রিপল বার, একদম Triple bar। দুই মুখ রয়েছে, বাই কন্ডিশনাল, তাহলে হচ্ছে পি ট্রিপল বার কিউ সত্য, মানে এটাকে সত্য বানাতে হবে, আগে লিখে নি, যেমন বলা আছে না ঠিক তেমন ভাবে সূত্রগুলোকে আমরা কিউর মান প্রয়োগ মিথ্যা, করবো। উত্তর হবে মিথ্যা। আচ্ছা এখানে পি মিথ্যা। এইটা যদি সত্য হয়, পি মিথ্যা হয়, কিউ সত্য মূল্য কি হবে, আচ্ছা লেখাই রয়েছে, কিউ এটা না করলেও হয়ে যাবে, আমাকে সত্য বানাতে বলেছে, তো তাহলে একটা মিথ্যা আছে অপরটা মিথ্যা করলেই তো অটোমেটিক হয়ে যাবে, তাহলে কিউ এর মান কি হবে, মিথ্যা, তাহলে আনসার হলো বি। নেক্সট, নিচের কোন বচনটি সর্বদা সত্য, এক্ষুনি এটা বলা হলো, পি ভ্যাল নট পি। হ্যাঁ এটা মুখস্থ করে নিন, পি ভ্যাল নট পি। 8 নম্বরের কোশ্চেন, এটা কিসের চিহ্ন বলুন তো, এক্ষুনি দেখালাম, ডটের চিহ্ন, তাহলে পি ডট কিউ মিথ্যা হলে নিচের কোনটি নিশ্চিত বলা যায় না, পি ডট কিউ যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে পি ডট কিউ মিথ্যা করতে হবে, মিথ্যা করতে হবে, ডটের ক্ষেত্রে দুটো সত্য হলে সত্য হয়, তাই তো, তাহলে একটা যদি আমি সত্য করলে মিথ্যা ধরে নিলাম, ডট পি ডট কিউ মিথ্যা হলে এটাকে মিথ্যা বানাতে হবে, তাহলে নিচের কোনটি নিশ্চিত বলা যায় না, নিশ্চিত ওখানে ওই উত্তর হতো সত্য, তো সত্য নয় কিন্তু, তার মানে এটা একটা উত্তর হবে না। না, যদি একই সঙ্গে কোনটা কোনোভাবে বলা যাবে না, মিথ্যা, হ্যাঁ এটা আমি এটা ওখানে- সত্য করতে হতো, এই উভয়ই যদি সত্য হতো না, হ্যাঁ, তাহলে তো কিন্তু
একটা সত্য আছে এই আর একটা sorry। সত্য হলো, আর একটা সত্য আছে একটা এফ ধরলাম, তাহলে মিথ্যা হলো, তার জন্য ওটা সত্য উত্তর লাগতো। কিন্তু এটা- দুটো এটা- মিথ্যা আছে। হ্যাঁ, এটা যদি দুটো সত্য, এটা দুটো সত্য, বই একদম লিখে নেন, হ্যাঁ, দুটোকেই যদি সত্য করে দেওয়া হয় তাহলে কোনো মতেই কিন্তু আমাদের মিথ্যা আনতে পারবো না, কারণ দুটো সত্য হয়ে গেলে বোঝা গেল তো। দুই সাইডে যখন ডট সত্য করে দেবো ওরা অটোমেটিক তো সত্য চলে আসবে ডটের ক্ষেত্রে। তাই বলছে দুটোই সত্য আমি কোনোদিনও বলতে পারবো না। দুটো সত্য যদি বলি তাহলে সেটা মিথ্যা কোনোদিনও হবে না, সত্য হয়ে যাবে। তাহলে 8-এর উত্তর হলো সি, কিন্তু এটা হয়ে যাবে উভয়ই সত্য, মিথ্যা না। না, উভয় সত্য হবে না ম্যাডাম, হুম? উভয় সত্য হবে না। হ্যাঁ, একটা সত্য দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন। ডটের ক্ষেত্রে কি হয়, ডটে কখন সত্য হয় সেটা আগে বার করতে হবে। টি ডট টি, ডটে টি ডট টি হলে তো আমাদের টি হয় অল টাইম না। এ বলতে চেয়েছে এই এটাকে মিথ্যা বানাতে হবে। এটাকে মিথ্যা কখন বলা যাবে না। আমি কি ভুল বলছি? এটাকে দুটোই সত্য হলে সত্য, মিথ্যা কখন বলা যাবে না। দুটো সত্য হলে মিথ্যা বলা যাবে না। হ্যাঁ, দুটো সত্য যদি হয় তাহলে সেটা মিথ্যা বলা যাবে না, তো সত্য হয়ে যাচ্ছে তো, ঠিকই তো, এটা মিথ্যাই সত্যই হবে। নেক্সটটা, যদি পি ইমপ্লাইজ কিউ সত্য হয়, কিউ মিথ্যা হয়, তাহলে পি এর মান সত্য হবে, তাই তো? অটোমেটিক্যালি হবে, হ্যাঁ। গেল পি এর মান সত্য হবে। তাহলে উত্তর কি হলো? অপশন এ। 10 নম্বরের কোশ্চেন, যদি পি ভেল কিউ মিথ্যা হয় তবে কোনটি সঠিক হবে? উভয় মিথ্যা। হয় মিথ্যা। উভয়ই মিথ্যা। ম্যাডাম নয়েরটা একটু দেখুন, যদি পি যদি সত্য হয় ও কিউ আচ্ছা মিথ্যা আচ্ছা হয় আচ্ছা, তাহলে তো ঠিক এই ধরেছেন। পি ভেল কিউ মিথ্যা বলেনি, সত্য বলেছে না। একদম একদম হুম। একদম। এই সিলি মিস্টেক গুলোতেই জবগুলো আমাদের যায়, ঠিক আছে? তাহলে এফ হবে। একদম, এটা কারণ দারুণ ধরেছে, কিন্তু একদম অ্যাক্টিভ পড়ছে। সত্য বলেছে, এটা মিথ্যা হলে তখন, এটা যদি মিথ্যা হতো তখন কিন্তু অটোমেটিক হয়ে যেত, তাহলে এটা উল্টোটা হয়ে যাবে, মিথ্যা হবে। মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে এতটাই রইলো। আর কালকে এগুলো যেগুলো যত রয়েছে বাকি সব কালকে লাইভ বলছি ক্লাসে ম্যাম, করে দেবো, শেষ করে দেবো। হ্যাঁ ম্যাম হ্যাঁ বলুন। বলছি বৈকল্পিক বচনে যে ভেল চিহ্নটা হয় ওটা এটা- বিসংবাদী হলে কি অন্য কোনো ভাবে উল্টে দেওয়া হয় ওটা ভেলটাকে? না না, বিশ্ববাদী- উল্টা না। আমরা অথবা শব্দ থেকে দুটি অর্থে ব্যবহার করি বৈকল্পিক বচনে, একটা হচ্ছে হ্যাঁ অবিসংবাদী, হ্যাঁ, একটা অবিসংবাদী, একটা বিসংবাদী। বিসংবাদী। অবিসংবাদী মিন্স দুটি বিকল্প একসাথে সত্য হতে পারে, কিন্তু আর বিসংবাদীতে দুটি বিকল্প একসাথে কখনো সত্য হতে পারে না। একটি সত্য হলে একটা অপর মিথ্যা হবে। যেমন রামবাবু কলকাতায় অথবা দিল্লিতে, বা কুকুরটি জীবিত অথবা মৃত, এটা হচ্ছে বিসংবাদী অর্থে, একটা সত্য হলে অপরটি মিথ্যা। কিন্তু আমরা যখন বলি যে রজনীগন্ধা সুন্দর অথবা সুগন্ধি, এটা দুটো সত্য হতে পারে, মানে ফুলটা সুন্দর হতে পারে, সুগন্ধি হতে পারে, এটা হচ্ছে হুম, হুম। অবিসংবাদী। তো মিন্স আমরা এই উল্টে ব্যবহার করতে পারি না। বা এটা আমরা এরকম অথবাটা একটা ব্যবহার- কঠোর অর্থে বলা যায় বিকল্প, একটা কঠোর অর্থে মিথ্যা, বা একটা মানে নরমপন্থী চরমপন্থী এরকম রয়েছে, তো ওই অর্থও বলা হয়ে থাকে অনেক সময়। সবল আর হ্যাঁ, সবল দুর্বল আর সবল আর দুর্বল। সবল। আচ্ছা, এটা কি 9 রুল, এটা কি আর দেখাবো না? এটা মনে হয় ক্লাস দিয়েছি কি আপনাদের? অবরহাত্মক পদ্ধতি 9 রুলটা আমরা কেন ব্যবহার করি? সত্য, আমরা 9 রুলটা অ্যাকচুয়ালি সত্যতা মিথ্যাটা নির্ণয় করার জন্য, বৈধ অবৈধ নির্ণয় করার জন্যই তো ব্যবহার করি। তো আমরা তো আগেই অনেক কিছু ট্রুথ টেবিল পেলাম, এই যে ছকটা পেলাম, চারটা, এটাকে কি বলে বলো তো, বাংলাটা বলো তো? এই যে ই আই ও ইউ, এটা এই ছকটা ইয়াদ আসছে না। মানে বিরোধ অনুমানের ছক। হ্যাঁ, বিরোধ অনুমান। তাহলে এই যে বিরোধ অনুমানের এখানেও সত্যতা মিথ্যাটা নির্ণয় করলাম, আমরা ট্রুথ টেবিল করেও সত্যতা মিথ্যাটা নির্ণয় করি। তাহলে হঠাৎ করে এই 9 রুলটা এলো কেন? এটার জন্যই এলো, বলছে যখন আমরা একটু আগে বললাম সত্যতা মিথ্যাটা নির্ণয় করি যৌগিক বাক্যের ক্ষেত্রে আমরা, তাহলে একটা সিম্পল বাক্যের ক্ষেত্রে নয়, যৌগিক বাক্যটা আমরা ব্যবহার করি। যখন আমাদের এরকম যখন পড়েছিলাম না যে পি আর কিউ যদি থাকে তাহলে কিন্তু এটাকে 4টা ঘর হবে। এবারে যদি তার ডবল থাকে তাহলে আবার সেটাকে 2 দিয়ে ইন্টু 2 করে করে ডবল ডবল হতে থাকবে। তাহলে এই যে সত্যতা মিথ্যাটা যখন করি তখন ঘরগুলো কিন্তু
প্রচুর হয়ে যাবে। এইভাবে যেটা আমরা নির্ণয় করতাম না, যে 4টা হলে মানে 2টো টি 2টো এফ, আবার 8টা মানে হচ্ছে 4টা টি 4টা এফ, আবার 2টো এরকম করতে করতে প্রচুর বড় ছক হয়ে যাবে। তো এই যে এত বড় ক্যালকুলেশন সম্ভব না, এত বড় খাতাও আমাদের নেই। তো এই এত ক্যালকুলেশনটাকে কমিয়ে ছোট করার জন্য IM কপি তার বই হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিকে 19 মানে 19টা সূত্রের কথা বলেছিল, যেই সূত্রগুলো ব্যবহার করলে আমরা সহজে অনেক ছোটভাবে বৈধতা অবৈধতা নির্ণয় করতে পারবো। এই জন্য 19th রুল এটাকে বলি আমরা। তাহলে এটা কি হচ্ছে, এই সূত্র বলি হচ্ছে তোমার রুলস অফ ডিডাকশন। এই এই যে 19th রুল, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। ইন্টারভিউ বোর্ডে কিন্তু হতে পারে, কেউ যদি লজিক স্পেশাল থাকেন বা সেই আপনার ইন্টারভিউ বোর্ডে যদি কেউ লজিক স্পেশাল থাকেন, এই জায়গাটা কোশ্চেন করতে পারেন, প্রচুর সম্ভাবনা রয়েছে এই জায়গা থেকে কোশ্চেন করা, যদি 19th রুল থেকে কোশ্চেন করে থাকেন। যে যুক্তির বৈধতার নির্ণয় 19টা যে নিয়ম রয়েছে সেটাকে কটা ভাগে ভাগ করা যায়, দুটো ভাগে। একটা হচ্ছে অনুমান বিধি বা যুক্তির বিধি, রুলস অফ ইনফারেন্স, আর দ্বিতীয়টা হচ্ছে সমার্থক বিধি, প্রতিস্থাপন বিধি, রুলস অফ ইকুইভ্যালেন্স বা রিপ্লেসমেন্ট। প্রথম যে নটা সেটা হচ্ছে এখানে আমি এই পিডিএফটা দিয়েছি, যে অনুমান বিধি হলো এমনই নিয়ম বা সূত্র যার সাহায্যে আমরা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারি, কোনোভাবেই সিদ্ধান্ত থেকে যুক্তিবাক্যে প্রত্যাবর্তন করতে পারি না। মানে হচ্ছে মডাস পনেন্স, দেখুন এমপিতে পি ইমপ্লাইজ কিউ, পি এটা ইমপ্লাইজ, হ্যাঁ পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ, ঠিক আছে। কিন্তু আমরা যখন সেই সমান চিহ্ন দিয়ে পড়তাম না, ডি মর্গান আর কি ছিল, আর তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন, ট্রান্স এর যে সূত্রগুলো, মানে মাঝে সমান দিয়ে মানে বাঁ দিকে এবং ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাঁ দিকে আমরা যেতে পারি। এই যে কোনোভাবেই সিদ্ধান্ত থেকে যুক্তিবাক্যে যেতে পারি না এখানেতে, কিন্তু ওইগুলোতে মানে আমরা যেটা সমার্থক বিধি বা প্রতিস্থাপন বিধিতে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তাই বলছে এই যে অনুমান বিধি বা রুলস অফ ইনফারেন্স, এই সমস্ত নিয়ম বা সূত্র সমূহকে একমুখী সূত্র বা নিয়ম রূপে ব্যবহার করা হয়। এই নিয়ম বা সূত্র হলো মোট 9টি। সেই 9টা কি এরকম মনে রাখতে হবে, যে রুলস অফ ইনফারেন্স এর মধ্যে 9টা সূত্র কি মনে রাখার একটা ঠিক বলছি, যেটা এক ধরনের, এটা হচ্ছে রুলস অফ ইনফারেন্স, আর যেটা মাঝে সমান দিয়ে এইদিকে এবং এইদিকে, এই দিক থেকে এইদিকে, এই দিক থেকে এইদিকে আমরা যেতে পারি। মানে আমরা যখন 19th রুল গুলো প্র্যাকটিস করবো, অনেকগুলো ভিডিও দিয়েছি দেখবেন 19th রুল প্র্যাকটিস, তখন বুঝতে পারবেন। তো ওই ধরনের সূত্রগুলো কিন্তু হবে আপনার রুলস অফ ইকুইভ্যালেন্স বা রিপ্লেসমেন্ট। তাহলে রুলস অফ ইনফারেন্স এর মধ্যে কে কে পড়ে, মোডাস পনেন্স মানে এমপি, তাহলে এটা হচ্ছে পূর্বক অস্বীকার করে অনুগকে স্বীকারজনিত নিয়ম এটা। তারপরে এমটি মানে মোডাস টলেন্স, হাইপোথেটিক্যাল সিলোজিজম এইচএস, এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এগুলো ইমপ্লাইজ, হ্যাঁ এরকম হয়ে গেছে চিহ্নগুলো, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, পি ইমপ্লাইজ আর, তাহলে হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজম। এই সূত্রগুলো ইয়াদ রাখবেন, একটা সূত্র কিন্তু কোশ্চেন আসতে পারে এখান থেকে। ডিসজাংটিভ সিলোজিজম ডিএস যেটাকে আমরা বলি, কনস্ট্রাকটিভ ডিলেমা সিডি যেটাকে আমরা বলি, তারপরে হচ্ছে অ্যাবসরপশন অ্যাবস যেটাকে শর্টে আমরা বলি, এবং তারপরে হচ্ছে সিম্পলিফিকেশন হচ্ছে পি ডট কিউ, কনজাংশন হলো তোমার পি ডট অথবা পি ডট কিউ মানে জুড়ে দেওয়া। আচ্ছা এইভাবে আমাদেরকে মনে রেখেছিলাম যে কনজাংশন মানে হচ্ছে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে দিয়ে তাদের সাথে জুড়ে দিল, আর ডিসজাংশন মানে হচ্ছে ইয়ে হয়ে গেল, ডিভোর্স দিয়ে দিল, ঠিক আছে। এবার অ্যাডিশন মানে অ্যাড করে দিল, যে কোনো কিছু অ্যাড করা যাবে। তাহলে এই যে 9টা সূত্র এটা হচ্ছে অনুমানের সূত্র, ঠিক আছে। এখানে রইল এতটা। আরো এখন আজকে কত তারিখ হলো, 28 তারিখ না, 28 তো 28 31 তক, হ্যাঁ 31 তক কিন্তু লজিক আর ইন্ডিয়ান ফিলোসফির যার যেখানে ডাউট আছে, যার কিছু সমস্যা হচ্ছে কিন্তু করে ফেলুন। 31 তারিখ টার্গেট, সমস্তটা শেষ করে ফেলবো একেবারে, দিয়ে পরের মাসে, হ্যাঁ পরের 30 আচ্ছা আচ্ছা, আমাকে যে একজন বলছিল 31 তারিখে ছুটি, আমরা তো শুধু ছুটির ধান্দায় থাকি না, তাহলে ভুল বলেছে। তো যাই হোক 30 তারিখ পর্যন্ত যদি নাও হয়, 1-2 দিন যদি যায়ও তো ঠিক আছে যাবে। তো সমস্ত কিন্তু এর মধ্যে আপনাদের ডাউট থেকে শুরু করে ক্লাস করা থেকে সমস্তটা কমপ্লিট করে নিন। নেক্সট মান্থে নতুন আবার 2টো ইউনিট নিয়ে 2টো গ্রুপ নিয়ে চালু করব, ঠিক আছে। আজকে এখানে ক্লাস থামিয়ে দিলাম, কালকে কিন্তু আমি তাহলে টাইম বলে দেবো 2-2:30টার দিকে লাইভ। আর ম্যাডাম আমি সকালে উঠতে পারি না ঘুম থেকে, মানে নর্মাল পরে শুরু হয়ে যায়। এটা তো ভেরি ব্যাড, ও প্র্যাকটিস করতে হবে। উঠতে পারি না বললে হবে না, অনেক কিছু হয়। আমি মানে
মনে হতো যে আমি 3টে পর্যন্ত পড়ে ঘুমাবো, কিন্তু ভোরে উঠবো না। কিন্তু এমন একটা সময় হলো, আমি যখন নেটের জন্য প্রিপারেশন করতাম না, আমি 3টের সময় পড়ে 10টা মানে ঘুমিয়ে যেতাম। 9টায় ভাত খেয়ে নিতাম, 9টা থেকে 9:30টার মধ্যে কমপ্লিট ভাত খাওয়া, 9:30 থেকে 10টার মধ্যে রুটিন করে নিতাম পরের দিনে উঠে কি পড়বো। একেবারে যে সকালে 3টেয় উঠতাম, 3টে থেকে 4টে AM এই ইউনিটের এই টপিকটার এত পেজ থেকে এত পেজ পড়বো, এরকম করে রুটিন করে নিতাম। পুরো একদম সারা দিনের রুটিন। আগের দিনে 9টা থেকে 9:30 থেকে 10টা পর্যন্ত লাগতো রুটিন করতে। রুটিন করে ঘুমিয়ে যেতাম 10টায়, 3টে পাক্কা উঠে যেতাম। 3টে বাজতে 1 মিনিট আগে ঘুম ভেঙে যেত। প্রথম প্রথম কষ্ট হতো, মনে হতো ভাতগুলো হজম হয়নি, মুখ দিয়ে বেরিয়ে চলে আসছে, আধা ঘন্টা খুব কষ্ট হতো। তারপরে যে একটা ফ্রেশনেস পড়া হয়, বিশ্বাস করুন পড়ে দেখবেন ওই টাইমটাই। তো আমি নেটের প্রিপারেশনটা ফুল মানে 6-8 মাস পড়েছিলাম আমি। তো ওই টাইমটা একদম ওই টাইম পড়েছিলাম। তারপরে আবার দেখুন আমি পরে জায়গা চেঞ্জ করলাম না, ওখানে আমি মানে আমার পাশের রুমে যে ছিল সে ডিস্টার্ব করতো, দিনের বেলায় প্রচুর ডিস্টার্ব করতো। দিদি আমি জামা এনেছি দেখো, দিদি আমি এটা রান্না করেছি টেস্টটা দেখো। তো আমি ওর বাঁচার থেকে কি করব, রাতে পড়তাম দিনে ঘুমাতাম, পুরো সারা রাত পড়তাম, দুপুর 3টের সময় পড়তে বসতাম, পরের দিনে 6টায় ঘুমাতে যেতাম। তার ভিতরে পড়াতাম, কারণ তখন 350 বাচ্চা আমার কাছে পড়তো মোটামুটি গ্রাজুয়েশনের। তো ওই সময়েতে আমি পড়েছি, প্রিপারেশন নিয়েছি। এটা হচ্ছে আমার জবের সময়, জবের আগেতে, মানে এখানে জবটার জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম ওরকম করে পড়েছি। অতএব পরিস্থিতি বুঝে সময় বুঝে চেঞ্জ করতে হবে। আর কেউ যদি বলেন আমি পারি না মানে আবার কি, দুনিয়ার সমস্ত কিছু পারি এরকম আমাদের মানে মানুষের মধ্যে সমস্ত কিছু করার ক্ষমতা রয়েছে, সেটা মনের উপর ডিপেন্ড করছে। এখনই যদি পড়তে বলি না, আপনাদেরকে বলবো না আমি পড়তে পারবো না, ঘুম পাচ্ছে। যদি বলে চলো বন্ধুর সাথে একটু ঘুরে আসি, সব মল দিয়ে শপিং করে আসি, মলে গিয়ে বা পার্ক দিয়ে একটু সুন্দরভাবে হাওয়া খেয়ে আসি, এখন কিন্তু ঝরে বেড়ে উঠবো, তখন কোনো শরীর খারাপ থাকবে না, ক্লান্তিও থাকে না। তার মানে এগুলো মনের দোষ। মনকে বুঝান, মন যদি বদমাইশি করে মনকে চাপ দিয়ে বুঝান যে এখন পড়াশোনা করতে হবে, চুপচাপ কষ্ট করো, জব হবে তখন তোমাকে আরাম দেবে। একদম এইভাবে পড়াশোনা করতে হবে। তার মানে আমি প্রথমেই কালকে লাইভে আমি যেন দিলবারকে দেখতে পাই, হবে তো? এখন জানি না, নামাজ পড়ো ফের মানে এলার্ম বাবা দিয়ে রাখতে হবে, এলার্ম দিয়ে রাখতে হবে। তুমি তো নামাজ পড়তে বসবেন। নামাজ পড়ে ঘুমাতে হয়, তা না তো মানে বকা দিবে বাবা। বলুন এই কটা দিন কষ্ট করে নি, ঠিক আছে? এই বোকা সবাই খায়। জব পাওয়ার পরে দেখুন, জব পাওয়ার আগে কিন্তু শরীর মানে ভাঙবে, কালো হবে, কারো চোখ ঢুকে যাবে, কেউ আবার বসে বসে পেটটা আগে দিকে বেরিয়ে যাবে, অনেকের অনেক কিছু হবে। জব পাওয়ার পরে সব সুন্দরতা চলে আসবে। অতএব একটু কষ্ট করুন, আব্বাকেও বুঝতে দিন। আর আমি তো লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করেছি, আমাকে তো পড়াশোনা করতেই দিত না। আমি নেট পড়তাম, মিছিমিছি করে বলতাম আমি এসএসসি পড়তে যাচ্ছি। তো এরকম করে পড়তে হবে, পড়া জব হয়ে গেলে সব ভুলে যাবে। বাবাকেও বুঝান যে এখন পরিস্থিতি অন্যরকম, কষ্ট করতে হবে। তবে হ্যাঁ, পড়তে পড়তে যে কোনো সময় ঘুম পেলে টপ করে ঘুমিয়ে যাবেন, আধা ঘন্টা 40 মিনিট ঘুমিয়ে পড়বেন। আমার মনে হয় একসঙ্গে এটা বডির উপর এবং মানুষের উপর নির্ভর করে। কারো যদি মনে হয় যে হ্যাঁ আমি 3 ঘন্টা ঘুমিয়ে পড়বো, যে আবার 3 ঘন্টা পরে ঘুমাবো, আমি কোনো সময় করতাম যে 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম দিয়ে পড়তাম, যে ফ্রেশনেস লাগতো, ঘুম থেকে ওঠার পরে একটা প্রচুর ফ্রেশনেস আসে, ভালো করে পড়তাম। মানে আমি একসঙ্গে 6-8 ঘন্টা না ঘুমিয়ে না 2-3টে স্টেপে ভেঙে ভেঙে ঘুমাতাম, আর উঠে ওই ফ্রেশনেসটা পেতাম, আর ওই পড়াটা পড়তাম। তো এবারে যার যেটা সুবিধা হয় আর কি, সেভাবে পড়ুন। মেন কথা হচ্ছে ম্যাডাম কালকে মিনিমাম লাইভ 10-12 ক্লাস হবে ঘন্টা বলছেন? লাইভ কালকে 2টো হবে। একটা ভোর 5টা থেকে কিন্তু প্রতিদিন হচ্ছে লাইভ, ওটা হচ্ছে মোটামুটি 60টা থেকে 100টা পর্যন্ত এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে। আর হচ্ছে কালকে যেহেতু সানডে, আমি 2টো থেকে আড়াইটার দিকে আবার খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমি মেসেজ দিয়ে দেবো, আপনারা মোটামুটি 2টোর পরে রেডি থাকবেন। হবে লজিকের এমসিকিউ প্র্যাকটিস হবে। আর তারপরে সন্ধ্যের দিকে বুকটা হবে, দর্শন শিক্ষক বইয়ের হবে লাইভ। আর রাতে যদি পারি, নয়তো রাতে কোনো রেকর্ড ক্লাস দিয়ে দেবো। মানে যেটা 3বার লাইভ হবে যেটা বলছেন? হ্যাঁ, কালকে ভোর 5টায়, দুপুর 2:30টায়, আবার সন্ধ্যায় সন্ধ্যে 7:30টায়। হ্যাঁ বলছিলাম কালকে যে 2:30, 7:30, 3বার। হ্যাঁ, কেউ কিছু বলছেন? 3বার বলুন। হ্যাঁ, কালকে 3বার হবে। বলছিলাম কালকে মর্নিং এ যে লাইভ নেবেন সেটা মানে আপনার বইটা থেকে না আদার্স?
না মডেল সেটা আলাদা বইটা থেকে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ঠিক আছে, সব্য গুড নাইট।